আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টক শোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন পিরোজপুর জেলার অন্যতম একজন অন্যতম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অন্যতম একজন আদর্শ সৈনিক, পিরোজপুর সদর এর নন্দিত মুখ, পিরোজপুর জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, পিরোজপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব অধ্যক্ষ আলমগীর হোসেন আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানকৃত কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্কুলের 2 নম্বর কল করলে আমরা আজকের দিনে একদম তৃণমূল তুলেছেন শহীদ প্রেসিডেন্ট যেন আদর্শ নিয়ে রাজপথে ছাত্র রাজনীতির মাধ্যমে দায়িত্ব পালন করাকালীন তিনি কেন্দ্রীয় ছাত্র দলেরও একজন দায়িত্বশীল ছিলেন। সেই বিদগ্ধ ব্যক্তিত্ব পিরোজপুর 1, নাজিরপুর সদর এবং স্বরূপকাঠির নন্দিত মুখ হিসাবে যিনি সুবিদিত সুপরিচিত জাতীয়তাবাদী আদর্শের একজন ঢান্ডারদারী ব্যক্তিত্ব জনাব অধ্যক্ষ আলমগীর হোসেনকে আমরা যুক্ত করছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। যে জনাব দর্শক শ্রোতাদেরকে জানাতেন দীর্ঘ সময় ধরে আপনার পথ চলা উই রিভোল বলে যে মানুষটি বাংলাদেশের স্বাধীনতার জন্য নিজের জীবন বাজি রাখলেন এবং শুধু তাই নয়, জেট ফোর্স গঠন করলেন, মুক্তিযুদ্ধ করলেন, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা হলেন, বীরুত্তম উপাধি প্রাপ্ত হয়ে অবশেষে আবার দেশমাতৃকার টানে তাকে জাতি যখন দায়িত্ব দিল তখন তিনি আদর্শ রাষ্ট্রনায়ক হিসাবে ইতিহাস সৃষ্টি করলেন। সেই বিদগ্ধজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আপনি রাজপথে আসেন। আপনি দর্শকদেরকে জানান কি চেতনা, প্রেরণা বা উৎসব উদ্দীপনার ভিত্তিতে অন্য রাজনৈতিক আদর্শের পরিবর্তে কেন জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে আপনি আসীন হলেন বা যুক্ত হলেন, আপনি যদি দর্শকদেরকে জানাতেন। ধন্যবাদ। মূল বিষয় হলো ছোটবেলা থেকে আমরা আওয়ামী বিরোধী একটি ঘটনার মধ্যে মানুষ হয়েছি। স্কুল জীবন থেকে আমাদেরকে ভাসানী ন্যাপের উইং বিপ্লবী ছাত্রীরা তারা 7-8-এ আমাদেরকে কিছু বই, ছোটদের রাজনীতি এবং ছোটদের অর্থনীতি, এই সকল বই আমাদেরকে পড়াতেন। আমরা সেই সময় বাকশালের দুঃশাসনের দিনগুলোর কথা আমরা শুনতাম তাদের মুখ থেকে এবং 30,000 রাজনৈতিক কর্মীর শহীদ হওয়ার সেই বিষয়গুলো আমরা জানতাম। আমাদেরকে 74-এর দুর্ভিক্ষের পটভূমি জানানো হয়েছে। এই দুর্ভিক্ষের পটভূমি এবং লুট, বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশে একটি লুটের রাজ্যে পরিণত হওয়া সম্পর্কে আমাদেরকে অভিহিত করা হয়েছে। এখানে এই রাজনীতির বিরুদ্ধে যে অবস্থান করা সেটা আমার বাল্যকাল থেকে স্কুল জীবনে শুরু হয়েছে। পরবর্তী সময় আমি যখন স্কুলের 7 কি 8 অথবা 9-এ পড়ি 78 সালে 77 সালে গাবগাছি নামক একটি জায়গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আসলেন। তিনি খাল খনন উদ্বোধন করবেন, যেটা আজকের জিয়ানগর, যেটি আমাদের 1 আসনের অন্তর্ভুক্ত পিরোজপুর, নাজিরপুর, জিয়ানগর। সেই জিয়ানগরের গাবগাছে আসলেন এসডিপিও এর মাধ্যমে। আমরা যে রাজনীতির সাথে ক খ শিখতাম সেটা হলো আমাদের মাধ্যম ছিল সাংস্কৃতিক অঙ্গন। দিশারি নামক একটি শিল্পী গোষ্ঠীর সাথে আমি সম্পৃক্ত ছিলাম। আমরা গণসঙ্গীত গাইতাম সেই স্কুল জীবন থেকে। আমরা বিভিন্ন গণসঙ্গীত গায়ে মানুষকে উজ্জীবিত করতাম। তাদের উপর দায়িত্ব পড়লেন যে ওই অনুষ্ঠানে প্রথম বাংলাদেশ এবং শেষ বাংলাদেশ গাইতে হবে, যেটা বিএনপির দলীয় সঙ্গীত। আমরা সেখানে এই গানটি সকলে মিলে গাইলাম এবং জিয়াউর রহমান সাহেব আমাদেরকে মঞ্চ ডেকে আদর করে দিলেন। সেই থেকে ওই দলটির প্রতি ভালোবাসা আর আমার যে চেতনা, সেই বাকশাল বিরোধী চেতনা, সেই চেতনায় কিন্তু আমি ধারণ করে সামনের দিকে এগিয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের অন্তর্ভুক্ত হই। আপনি যে ছোঁয়াটি বলেছেন, অর্থাৎ আপনার রাজনৈতিক ছোঁয়া ভাসানী ন্যাপের মাধ্যমে যেটি পেয়েছেন, যেটি বললেন, মুসলিম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী আমাদের জাতি গঠনের অন্যতম একজন ফাউন্ডার ফাদার, অথচ এই ফাউন্ডার ফাদারকে আমরা সাইড বেঞ্চে বসিয়ে রেখেছি বা আমরা ইতিহাসের সেই জায়গাগুলি দিইনি। কিন্তু এই ব্যক্তিটি তার যে আইডিওলজিটা ছিল, তার আইডিওলজিটিকে ধারণ করতে না পারার কারণে তিনি আদর্শিক পুত্র হিসেবে যে শেখ মুজিবুর রহমানকে গ্রহণ করেছিলেন, তার নিজ দলে যাকে একটা কমিটিতে দায়িত্ব দিয়েছিলেন, এই আদর্শিক পুত্র যেভাবে পিতাকে লাঞ্ছিত করলো, পরবর্তীতে মুসলিম জননেতা নতুন দল করলেন এবং তিনি অপেক্ষায় ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন তিনি পাশে পেলেন তখন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আদর্শিক পুত্র হিসেবে গ্রহণ করলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই আদর্শিক পিতার আদর্শ লালন করে যেভাবে কপর্দক শূন্য একটা নীতি তৈরি করলেন, ছেঁড়া পাঞ্জাবি ধরা সেই বিদগ্ধ নেতার আদর্শ যেভাবে লালন করলেন,
সেক্ষেত্রে এই আদর্শিক বরপুত্র যারা আব্দুল হামিদ খান ভাসানীর দুই বরপুত্রের যে চরিত্র বা দুই বরপুত্র যারা ভাসানীর নীতিকে যেভাবে ধারণ করেছেন, সেক্ষেত্রে রাজনীতিবিদের জন্য চরমতম একটা অনুকরণীয় দৃষ্টান্ত আছে কিনা? দেখুন, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী একটি বিশাল ব্যাপার। আমি একবার তাকে দেখেছি। সে সময় বাসারিনাব থেকে ইউপিপি মূলত জন্ম হয়েছে। এই ইউপিপির ছোঁয়াটা আমরা পেয়েছি। ভাসানী সাহেব কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি বিরল নেতৃত্ব। আপনারা জানেন, কাকবাড়ি সম্মেলন থেকে তিনিই প্রথম ওয়ালাইকুম আসসালাম বলেছিলেন, অর্থাৎ পাকিস্তানিদের ওয়ালাইকুম আসসালাম, অর্থাৎ বিদায় দেওয়ার ইঙ্গিত বলেছিলেন। কিন্তু পরবর্তী সময় আমাদের মুক্তিযুদ্ধে দেখা গেছে এই জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতিবিদকে এক ধরনের অবরুদ্ধ করে রেখেছে আওয়ামী লীগ। তাকে মানুষের সামনে আসতে দেয়নি। উপদেষ্টা নামক একটি ছোট্ট গণ্ডির মধ্যে তাকে মূলত আটকিয়ে রাখা হয়েছে। পরবর্তী সময় এই আপনারা শুনেছেন যে ফারাক্কা আন্দোলন অথবা ফারাক্কার বিরুদ্ধে মিছিল, এই মিছিলগুলোর নেতৃত্ব দিয়েছেন, বুখা মিছিল, এই সমস্ত মিছিলের নেতৃত্ব দিয়েছেন মূলত মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এই ফারাক্কার লং মার্চ কিন্তু পরোক্ষভাবে জিয়াউর রহমানের সহায়তা হয়েছেন। তখন ভাসানী সাহেব বুঝলেন যে এই স্বাচ্ছা জাতীয়তাবাদী এবং একে দিয়ে বাংলাদেশের বিনির্মাণ হবে, একে দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবেন, এবং তিনি তাকে লালন করা শুরু করলেন। জিয়াউর রহমান সাহেব বারবার তার কাছে গেলেন, তার পরামর্শ নিলেন এবং জাতি গঠনে, দেশ গঠনে তার সর্বশেষ যতদিন তিনি বেঁচে ছিলেন এবং কথা বলতে পেরেছেন, তার পরামর্শ নিয়েই তিনি কিন্তু পথ চলেছেন। ওই রিভোল্ট বললেন, প্রেক্ষাপটটা হলো 25শে মার্চের কালোরাত্রি, থমথম উত্তেজনাময় পরিস্থিতি, জেনোসাইড চলছে। পাকিস্তান থেকে একেবারে জাহাজে করে সৈন্য আনা হয়েছে খামোশনীতি করার জন্য, এই জাতিকে থামিয়ে দেওয়ার জন্য। এমন অবস্থায় যার কাছে আসলে এই জাতি প্রত্যাশা করেছিল তিনি দিক নির্দেশনা দিবেন বা তিনি জাতিকে রক্ষা করবেন, তার কাছে তার দলের সাধারণ সম্পাদক চিরকুট নিয়ে গেলেন বা টিপ্রোগোডার নিয়ে গেলেন, তিনি কোনো দায়িত্ব পালন করলেন না। এমন অবস্থায় যে ব্যক্তিটি টান টান উত্তেজনায় প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন প্রথমবারে ঘোষণা হওয়ার পরে আওয়ামী লীগের অনুরোধে জনাব মেজর জিয়া রহমানকে আবার আরেকটি ঘোষণা দ্বিতীয়বার পাঠ করতে হলো। আওয়ামী লীগ তাদের শাসনামলে দ্বিতীয় ঘোষণাটি নিয়ে ব্যাপক মার্কেটিং করেছে। ঘোষক নয় পাঠক নানা রকম ভাবে স্ক্যান্ডাল করে তাকে অপমানিত লাঞ্ছিত করতে চাওয়া হয়েছে, দাবি দিতে তিনি ঘোষক না এমন কথা বলতে চাওয়া হয়েছে। এইভাবেই তারা পাঠ্যক্রম কিন্তু তৈরি করা হয়েছে। আপনি জানেন যে কিছুদিন আগে মীমাংসিত সত্যের ব্যাপারে একজন বিসিএস ক্যাডার তিনি বললেন মীমাংসিত সত্য নিয়ে কিছু কথা বলা, অর্থাৎ বিভ্রান্তির একটা শিক্ষা কিন্তু আমাদের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এই জায়গায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা এই আন্দোলনের যে অবমুক্ত হলাম, আমরা স্বাধীন হলাম, এই স্বাধীনতা ইতিহাসের অবমুক্তি, সঠিক ইতিহাস সামনে রাখার ক্ষেত্রে আপনার কি আহ্বান রয়েছে? দেখুন, দীর্ঘ 16 বছর, বিশেষ করে 1/11-এর পর শেখ হাসিনার সরকারের আমলে এই বাংলাদেশটি একটি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বলা হয় একটি দেশের যদি মেরুদণ্ডহীন করতে হয় প্রথমে তার শিক্ষাকে আঘাত করতে হবে, তারপর সংস্কৃতি, তারপর অর্থনীতি। এই তিনটেই শেখ হাসিনা একভাবে করে গেছেন। আমাদের শিক্ষার মধ্যে আমি একজন শিক্ষক হিসেবে বলতে পারি পাঠ্যক্রম এমন পর্যায়ে নিয়ে গেছে এবং একজন মানুষকে এমন জায়গায় নিয়ে গেছে যেটি মুখে বলতেও লজ্জা লাগে। আর ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটি জাতির প্রয়োজন ছিল। আপনি দেখেন, তিনি একজন মেজর ছিলেন, সাধারণ মেজর। ওই তৎকালীন সময়ের যিনি নেতা ছিলেন তিনি তার বক্তৃতায় পাকিস্তান জিন্দাবাদ বলে শেষ করেছেন। কিন্তু সাধারণ মানুষ তো আমরা বুঝি নাই যে নেতা কি বলতে চায়, এবং তাজউদ্দিনের মতো মানুষ প্রস্তুত হয়ে গেছেন, চলেন আমরা ফ্রন্টে যাই, আমরা ভারত বা কোথাও আমরা কেরানীগঞ্জ থেকে আমরা চলে যাই সাধারণ মানুষের মধ্যে যুদ্ধের। তাকে কিন্তু তাড়িয়ে দেওয়া হয়েছে। তাকে দস্তুর মতো তাড়িয়ে দিয়ে পরের দিন হরতাল বা এই জাতীয় কর্মসূচি পালন করতে বলা হয়েছে। উনি আগে থেকেই প্রস্তুত ছিলেন যে উনি গ্রেপ্তার হবেন এবং এই দায়িত্ব তিনি নেবেন না। পরবর্তী সময় যা হবার ক্ষমতার ভাগ বাটোয়ারা পাবেন অথবা পশ্চিম অঞ্চলে সে নেতৃত্ব পাবেন, এই জাতীয় একটা আকাঙ্ক্ষা নিয়েই তিনি কিন্তু
কিন্তু কিন্তু যে ইতিহাসটা এখন পর্যন্ত আসলে সামনে আসেনি, 7ই মার্চের ভাষণের পরে 25 মার্চের পূর্ব পর্যন্ত যে 18 দিন তিনি নানাভাবে বৈঠক করেছেন, বৈঠকে কি হয়েছিল আজ পর্যন্ত সামনে আসেনি বটে। পাকিস্তান থেকে সেনা আনা হলো, আমাদেরকে জেনোসাইড করা হবে এমন কথা তিনি আগাম জানতে পারলেন, এটিকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল কিনা, এই কথাগুলি সামনে আসা আসলে দরকার কিনা? আমাদের মুক্তিযুদ্ধ স্বাভাবিক নিয়মে হয়েছে, একটি জাতি আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য হয়েছে। নেতৃত্ব হয়তো যে কেউ যে কোনো সময় দিতে পারে এবং দেওয়ার প্রয়োজন হলে। আজকের বাংলাদেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আবির্ভাব না হলে মুক্তিযুদ্ধের ইতিহাস ভিন্নতা পেত, যেটি শেখ মনি এবং মোস্তাক আহমেদ বারবার তাজউদ্দিনের উপর চাপ দিয়েছিলেন যে একটি আলোচনা, একটি ফয়সালা, একটি সমাধান। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সেই ঘোষণার মধ্যে দিয়ে যখন দিক বিদিক মানুষ জ্ঞান শূন্য হয়ে পড়েছে, আসলে আমাদের কি করণীয়? নেতা গ্রেপ্তার হলেন, কেউ কিছু বলছেন না, কেউ কিছু বলছেন না। ওদিকে চিটাং থেকে সংবাদ আসছে সোয়াত জাহাজে প্রচুর আর্মস আসছে বাংলাদেশে, এই আমাদের জেডিগুলো ভরে যাচ্ছে এবং বিভিন্ন জাহাজ রওনা দিয়েছেন। তখন কিন্তু তিনি তাদেরকে গ্রেপ্তার করে এই একটি বিচার করে নিজে কালুরঘাট বেতারগুন্ড থেকে ওই রিভোল্ট শব্দটি বলেছেন। এটি জাতির প্রয়োজনে শহীদ রাষ্ট্রপতি তার সন্তান, তার পরিবার, কে কোথায় আছে, জীবন বাজি রাখা, এই সমস্ত একটি দেশপ্রেমিক সেনাবাহিনীর যেটা কর্তব্য সেটাই তিনি পালন করেছেন এবং সেটা পালন করতে গিয়ে তিনি পরবর্তী সময় আবারও জাতির প্রয়োজনে তাকেই ডেকে নেওয়া হয়েছে, কারণ তিনি ছিলেন দেশপ্রেমিক, তিনি বাংলাদেশের মানুষের ভালোবাসে। এই কারণে দ্বিতীয়বার তাকে আবার অবমুক্ত করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসানো হয়েছে। যারা তার অবদানকে খাটো করতে চায় তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিশ্বাস করে না, শুধু কিছু ছাপানো বইতে পরবর্তী ক্ষমতার সময় লিখলে তাতে ইতিহাস হয় না, ইতিহাস কখনো মোছা যায় না। আমরা বলি যে কাগজে লেখে যার নাম কাগজ ছিঁড়ে যাবে, হৃদয় লেখা নাম তা রয়ে যাবে। মুক্তিযুদ্ধের চেতনার দল আর মুক্তিযোদ্ধার বিপক্ষের দল নামে একটি সংস্কৃতি চালু করে দেওয়া হয়েছে, কিন্তু যারা বলেছে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের দল তারা যে মুক্তিযুদ্ধ হীনতাই যে আমাদের দেশের সংস্কৃতি লালন করেছে, বাঙালি জাতীয়তাবাদ প্রবর্তন করে, জয় এপার ওপার বাংলা করে, জয় আসাম ত্রিপুরা মিজোরাম এক করার বাংলা, জয় বাংলার মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে এটিকে অঙ্গরাজ্যের মতো করে তোলা, একেবারে দিল্লির সেবা দাসের মতো করে জয় বাংলার সংস্কৃতির বাস্তবায়নের মাধ্যম দিয়ে এটি মুখ্যমন্ত্রীর মতো দায়িত্ব পালন করে এদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে একেবারে পুরো দলবল সহ ভারতে যেভাবে আশ্রয় নিলেন তিনি এবং ভারত যেভাবে তাকে আশ্রয় দিল, এটি 54 বছর পরে ইতিহাস প্রমাণিত হয়ে গেল কিনা বাঙালি জাতীয়তাবাদ মানেই হচ্ছে এটি সার্বভৌমত্বহীন জাতীয়তাবাদ, মানচিত্রের অখণ্ডতা রক্ষা না করার জাতীয়তাবাদ, কাঁটাতারের বেড়াহীনতার জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদের মানে জারিজুরি আসলে ফাঁস হয়ে গেছে কিনা? দেখুন, কোনো জাতীয়তাবাদ এভাবে হয় না। আমরা বাঙালি একটি অংশ এবং বাঙালির বাইরে আরেকটি বিরাট অংশ চিটাং সহ বিভিন্ন অঞ্চলে রয়েছে যারা বাঙালি নয়, অবাঙালি। তাহলে শুধু বাঙালির জন্য কি বাংলাদেশ? এটির একটি অন্য আগ্রহের মধ্যে দিয়ে কেউ কেউ বলতে চায় এই বাঙালি জাতীয়তাবাদকে প্রবর্তন করা হয়েছে, কিন্তু আমরা তো সেটাই বিশ্বাস করি না। আমরা আমাদের নির্দিষ্ট ভূখণ্ড যা আমরা স্বাধীন করে অর্জন করেছি, নির্দিষ্ট পতাকা, এই অঞ্চলের মানুষের সংস্কৃতি, ভালোবাসা, ভালো লাগা, সমৃদ্ধি সব নিয়ে হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। এই বাঙালি জাতীয়তাবাদের শুধু বাঙালি জাতীয়তাবাদে আমরা বিশ্বাস করি না, লালনও করি না। এটি কি শুধু বাংলাদেশি জাতীয়তাবাদ নাকি ভূখণ্ডের জাতীয়তাবাদ, মানচিত্রের জাতীয়তাবাদ, স্বাধীনতা সার্বভৌমত্বের জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের জাতীয়তাবাদ? এই বিষয়গুলি আসলে সংস্করণের প্রয়োজন কিনা, কারণ এটা নিয়ে কিন্তু ব্যাখ্যাটা ক্লিয়ার না থাকার কারণে সাধারণ মানুষ কিন্তু ভুল করে বারবার বাঙালি জাতীয়তাবাদের মধ্যে হারিয়ে তারা কিন্তু এপার বাংলা ওপার বাংলার সংস্কৃতির মধ্যে চলে যাচ্ছে, স্বাধীনতাহীন চেতনা ধারণ করছে, আবার বলছে আমরা মুক্তিযুদ্ধের চেতনার দল। দেখুন, আমাদের ইতিহাস কি? আমাদের ইতিহাস 52-এর ভাষা আন্দোলনের ইতিহাস। বিশ্বের কোন বাঙালির মধ্যে আছে? কোন দেশের মধ্যে আছে? কোন রাষ্ট্রের মধ্যে আছে? আমাদের 69-এর গণঅভ্যুত্থান, এক একটা স্বাতন্ত্র বৈশিষ্ট্যের মধ্যে আমাদের বিপ্লবগুলো হয়েছে। আমাদের 71-এর মুক্তিযুদ্ধ, দল মত নির্বিশেষে এক ধরনের যুদ্ধে সকল মানুষ একত্রিত হয়ে যুদ্ধ করেছে। এই যুদ্ধের মধ্যে থেকে আমরা একটা নির্দিষ্ট ভূখণ্ড পেয়েছি। যারা পাকিস্তান কায়েম করতে চেয়েছে
তারা কিন্তু স্বপ্নভঙ্গ হয়েছে অল্প দিনের মধ্যে। কেননা টু নেশন থিওরি, ধর্মের ভিত্তিতে যে রাষ্ট্র গঠিত হয়েছিল সেটা সঠিক নয়। ধর্মের ভিত্তিতে কোনো রাষ্ট্র হতে পারে না। নির্দিষ্ট ভূখণ্ড, নির্দিষ্ট ভাষা, নির্দিষ্ট সংস্কৃতি, এই ভাষা একটি উপাদান, কিন্তু একমাত্র উপাদান নয়। একমাত্র উপাদান এটা বুঝতে হবে। আমাদের বাংলার সাথে পশ্চিমবঙ্গের বাংলার সাথে মিলবে না, আমাদের বাংলার সাথে আসামের বাংলার সাথে মিলবে না। তাহলে আমাদের সংস্কৃতি তাদের সংস্কৃতি এক নয়। আমরা এই ভূখণ্ডের মধ্যে যা কিছু আছে সুন্দর, তাই নিয়ে আমরা বারবার বলি। আমাদের নেতা তারেক রহমান 31 দফায় বলেছেন, জনাব তারেক রহমান 31 দফায় প্রথম দিকেই বলেছেন রেইনবো নেশন, রং দেনুন নানা রং, অর্থাৎ হিন্দু মুসলমান রং ধরে জাতি সৃষ্টি বা জাতি গঠন নানান রঙের, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সমতল সবাই মিলে একটি নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে যে আমরা বসবাস করি, এরাই হলো বাংলাদেশি। আর সবার আগে দেশ সে আমার বাংলাদেশ, এই স্লোগান ধারণ করে আমরা প্রথম বাংলাদেশ আমাদের শেষ বাংলাদেশ। জি, 72-এ যাকে আহ্বান করা হলো, 72-এ যাকে ব্যাপকভাবে সম্মানের সাথে গ্রহণ করা হলো, তিনি যা হতে চান সবকিছুতে এই জাতি রাজি ছিল। তার হাতে পুরো দেশ ছেড়ে দেওয়া হলো। দেশ হাতে পাওয়ার পরে তিনি যেভাবে খাবলে মেরে খেলেন, যেভাবে ভুখানাগা বাঙালির একটি বাংলাদেশ তৈরি করলেন, যে বাকহীনতার বাকবদ্ধ একটি রাষ্ট্র অবস্থা তৈরি করলেন, যার কারণে 72-এর মহাহিরো তিনি হয়ে গেলেন মহাজিরো, 75-এর মহাজিরো, 72-এর বঙ্গবন্ধু হয়ে গেলেন 75-এর বঙ্গশত্রু। এই 72 থেকে 75-এর সংস্কৃতিটির যে চিত্রটি, এটি আসলে আমাদের জাতির কাছে সবার কাছে সার্বজনীন হওয়া দরকার কিনা? দেখুন, এই ইতিহাসগুলো তুলে ধরা উচিত। বাংলাদেশের ইতিহাস আপনি যদি পুঙ্খানুপুঙ্খানু পড়েন, মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েন, তাহলে দেখবেন দুবার তাজউদ্দিনকে হত্যা করতে এই শেখ মুজিবুর চেয়েছে। অর্থাৎ এই পরিবারটি, এই রক্ত তাদের প্রবাহিত হয় ক্ষমতা, ক্ষমতা এবং ক্ষমতা। আজকে শেখ মুজিবুর রহমান এই স্বাধীনতার লাল সূর্য উদিত হওয়ার পর তিনি বাংলাদেশের, আপনি সঠিকই বলেছেন, তিনি যা চাইতেন তাই হতে পারতেন। তিনি যদি বিশ্ব নেতৃত্বের জায়গা থেকে তাজউদ্দিনের মতো মেধাবীদেরকে দিয়ে একটি সরকার গঠন করতেন, তাও থাকতে পারতেন, এবং তিনি থাকতেন বিশ্বের কাছে একটি অনুকরণীয় এবং যেটাকে বলা হয় একটা মডেল থাকতেন নেতৃত্বের নেতা হিসেবে। কিন্তু ওই যে লোভ, ওই যে ক্ষমতার লোভ, এই ক্ষমতার লোভ তাকে বাকশালে পরিণত করেছেন। টুটি চেপে ধরেছেন। টুটি চেপে ধরার এক পর্যায়ে গিয়ে মহান সংসদ বলা হয়, সেখানে দাঁড়িয়ে বলা হয়েছে কোথায় সিরাজ শিকদার। অর্থাৎ সিরাজ শিকদারকে সে যে হত্যা করেছে সেটি স্বগুপ্তিক একটি কথা, নিজে স্বীকার করে সগর্বে। তাহলে তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা। আপনারা যদি নেসারাবাদ অঞ্চলে যান, পেয়ারা গরম বাগান থেকে সর্বপ্রথম এই অঞ্চলে পাকিস্তান আর্মিকে ফেলে দিয়েছে যুদ্ধের ময়দানে, তা হলো পেয়ারা বাগানের মুক্তিযুদ্ধ, তার নেতৃত্বে ছিলেন জনাব সিরাজ শিকদার। 72-এর পরে 75-এর কালোচক্রের এমন একটা টান উত্তেজনাময় পরিস্থিতি আপনি আপনার আলোচনার মধ্যে বলেছেন যে 75-এর 7 নভেম্বরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দ্বিতীয়বার দায়িত্ব দেওয়া হলো। দ্বিতীয়বার দায়িত্ব দিলেন টান উত্তেজনাময় পরিস্থিতি ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং মেজর জেনারেল কে এম শফিউল্লাহ, তার নেতৃত্বে একটা উইং, আবার এদিকে কর্নেল তাহেরের নেতৃত্বে জাসদের একটা উইং, সব উইং ভেদ করে সিপাহী জনতা, ছাত্র জনতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে এদেশের শাসনভার দেওয়া হলেন। আবার আমি মেজর জিয়া বলছি, মেজর জেনারেল পদ থাকা সত্ত্বেও তিনি আমি মেজর জিয়া বলছি এই কথা বলার সাথে সাথে এই জাতি যেভাবে শান্তভাবে তার কথা শুনলেন এবং তাকে ধারণ করলেন এবং তাকে এই রাষ্ট্রনায়কত্বে গ্রহণ করলেন। এই গ্রহণ করার কারণে জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 10,000 কিলোমিটার পায়ে হাঁটলেন, ঘাম ছোটালেন, ঘাম এবং রক্তের মিশিয়ে তিনি যেভাবে রাজনীতির ইথিক্স তৈরি করলেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট পলিটিশিয়ান বলে ইথিক্যালি কিছু কথা তৈরি করে গেলেন, যেভাবে বিশ্বের ইতিহাসে তিনি নিজেকে যেভাবে মেলে ধরলেন, এটি একজন রাষ্ট্রনায়কত্বের কত বড় গুণের পরিচয়ক, কতটা দেশপ্রেমের পরিচয়ক এবং কতটা পিতৃত্বের পরিচয়ক। আমাদের জাতির একটা পিতার প্রয়োজন ছিল, পিতৃস্নেহ দিয়ে যেভাবে আমাদের জাতির মানুষদেরকে যেভাবে ভালোবাসলেন, সত্যিকার জাতির পিতার যে প্রত্যাশাটা সেটি আসলে ওই সময় আপনারা পেয়েছিলেন কিনা? দেখুন, 3.5 বছরের একটু বেশি সময় তিনি ক্ষমতায় ছিলেন। জি, আপনি বিশ্বের ইতিহাস খুঁজে দেখেন, কয়েকদিন আগে দুর্ভিক্ষ হয়েছে 75-এ। দুর্ভিক্ষ অবস্থার একটি দেশ থেকে
এই 3.5 বছরের ক্ষমতার মধ্যে একক নেতৃত্ব, অনেকে বলে যে তিনি পলিটিক্সকে ডিফিকাল্ট করতে চেয়েছেন, অন্য ব্যাখ্যা দিয়ে থাকেন। তিনি এই কথা বলতে চেয়েছেন এসির মধ্যে বসে জনসভায় গিয়ে ভালো ভালো কথা বলবেন না, গ্রামে মানুষের কাছে যান। তিনি গিয়ে বললেন 4 হাতে কাজ করতে হবে, 2 হাত আমার বাবার, 2 হাত আমার মায়ের। তিনি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা চালু করলেন, যে শিক্ষা ব্যবস্থা একজন মানুষকে শুধু গ্রামে সৃষ্টি করবেন না, তিনি উত্তরবঙ্গে একদিনের ডিসিশনে তিনি সমস্ত এলাকায় টিউবওয়েল, ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করলেন। অর্থাৎ জমি ফাঁকা পড়ে যাওয়ায়, চাষ হয় না, এক ফসলি ছিল, তিনি তাৎক্ষণিকভাবে পানির প্রবাহ দিয়ে ইরি বোরো অর্থাৎ দ্বিফসলি করে ফেললেন। এই দ্বিফসলি করার কারণেই তো বাংলাদেশ থেকে চাল রপ্তানি করা সম্ভব হয়েছে। তাহলে একজন সৎ মানুষ, একজন তিনি গার্মেন্ট শিল্প, অনেক অর্থনীতিবিদ বলছে তখন নাকি বলেছেন, আমি লেখায় দেখলাম যে এরকম ব্যাক টু ব্যাক এলসি করলে সমস্ত কাপড় ভারতে চলে যাবেন। তিনি বললেন বাংলাদেশের মানুষ অত অসৎ নয়, যদি তাদের কর্মসংস্থান এবং লাভের মুখ দেখানো হয় তারা ওই কাপড় বিক্রি করে দেবে না। কি হয়েছে, 63 লক্ষ মানুষ সেই গার্মেন্টসে কাজ করে, এই কর্ম করে, কিন্তু সেটাও তো শেখ হাসিনা সহ্য করতে পারলেন না। তিনি সমস্ত গার্মেন্টসগুলো এক এক করে বন্ধ করে দিলেন, ওদিকে ডলার সংকট করলেন, সমস্ত ডলার বিদেশে পাচার করলেন, 28 লক্ষ হাজার কোটি টাকা তিনি, তার পরিবার এবং কিছু মিসগাইডেড জিনিয়াস যারা মেধাবী কিন্তু অসৎ, তারা মিলে বাংলাদেশ থেকে লুট করলেন। কয়েক বছরের বাজেটের টাকা লুট করলেন, 95টি পদ্মা সেতুর বানানো যায় এরকম টাকা লুট করলেন। ম্যাডাম খালেদা জিয়া যেভাবে রাজপথে আসলেন, দুটি সন্তানকে ছোট অবস্থায় রেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য, 19 দফা বাস্তবায়ন করার জন্য 8 ফোরে একজন নারী সংসার জীবন থেকে এসে রাজপথে তিনি আবার নীতির যে একটা ভিত্তি তৈরি করলেন, যার কারণে তাকে রাজপথ থেকে 4টি উপাধিতে ভূষিত করা হয়েছে, দেশনেত্রী, আপসনেত্রী, গণতন্ত্রের মাতা, দেশমাতা। আপনি আপনার রাজনৈতিক সেই ছাত্র অবস্থা থেকে ম্যাডাম খালেদা জিয়ার রাজনীতি ছোঁয়া পেয়েছেন, রাজপথ থেকে ম্যাডাম খালেদা জিয়াকে আসলে আপনি কিভাবে দেখেছেন? দেখুন, ম্যাডাম খালেদা জিয়া কিন্তু রাজনীতিতে আসতে চাননি। তিনি দলের খোঁজ খবর নিতেন, জিয়াউর রহমানের দল। কিন্তু দেখা গেল যে মুহূর্তে আসলে আমাদের ঐক্যের প্রতীক দরকার ছিল, জিয়াউর রহমানের অনুপস্থিতি, পরবর্তী সময় সরকার সত্তার সাহেবের কার্যক্রম, নিজেদের মধ্যে ঠিক নেতৃত্বের এক ধরনের প্রতিযোগিতা, এই সমস্ত সময় তৎকালীন নেতৃত্ব, নাম উল্লেখ করলে বলতে হবে জনাব তরিকুল ইসলাম সহ যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুব কাছাকাছি থেকে রাজনীতি করেছেন, সেই সমস্ত মানুষগুলো তাকে বাসভবন থেকে আমন্ত্রণ জানিয়ে দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে নিয়ে এসেছেন। কিন্তু তিনি এসে দলকে পুনর্গঠন করার জন্য সর্বোচ্চ মেধা, পরিশ্রম, যোগাযোগ এটি করেছেন। আমরা তখন ছাত্রনেতা, বৃহত্তর খুলনা বিভাগের নেতৃত্বের সাথে আছি, আমাদেরকেও দায়িত্ব দিলেন তৃণমূল নেতাদের টেলিফোন সংগ্রহ করে তাদেরকে কথা বলিয়ে অথবা তাদেরকে তার কাছে পৌঁছে দিয়ে আলোচনার ক্ষেত্র তৈরি করার। সারা বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীরা ছড়িয়ে পড়ে তৃণমূল নেতাদের সংগঠিত করলেন বেগম খালেদা জিয়ার নির্দেশ অনুযায়ী, এবং বিএনপি নেতারা জেলা পর্যায়ের, উপজেলা পর্যায়ের ম্যাডাম খালেদা জিয়া নেতৃত্বে আসায় তাদের হতাশাটা কেটে গেল, তারা একজন ঐক্যের প্রতীক পেলেন। সেই থেকে শুরু, তিনি কিন্তু অন্যায়ের সাথে আপোষ কখনো করেননি।
সেই থেকে শুরু 81-র 17 মে থেকে শেখ হাসিনার শুরু, আবার 81-র পরপরই ম্যাডাম খালেদা জিয়ার শুরু। দুই নেত্রীর বাংলাদেশ হলো। দুই নেত্রীর বাংলাদেশ হওয়ার কারণে এক নেত্রীর আদর্শ এমন, সকালে যা বলবো বিকালে তা চেঞ্জ করবো, তাতে আমার কোনো সমস্যা মানে চরিত্রের কোনো সমস্যা, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, কথা দেয়া যায়, কথা চেঞ্জ করা যায়, এটা কোনো সমস্যা নয়। আরেকজনের নেতৃত্ব এমন যে কথা দিতে হবে, কথা রাখতে হবে, জীবন গেলেও জীবন কথার সাথে একত্র থাকতে হবে, রাজকীয় নীতি রাজনীতিকে তৈরি করতে হবে, ইথিক্স রক্ষা করতে হবে, নীতির রাজনীতি তৈরি করতে হবে। এই দুই নেত্রীর যে রাজনৈতিক আইডিওলজি, এই আইডিওলজি থেকে রাজনীতিবিদের জন্য চরম এবং পরমতম অনুকূল দৃষ্টান্ত বা শিক্ষা আছে কিনা? দেখুন, আমাদের দলটি অনেক বেশি গণমুখী হয়ে পড়লেন। আমরা 90-র যে গণঅভ্যুত্থান, এটাই আমরা নেতৃত্ব দিয়েছি, জাতীয়তাবাদী ছাত্র দল নেতৃত্ব দিয়েছে। আপনাদের মনে আছে, চিটাং থেকে ফিরে শেখ হাসিনা ঘোষণা করলেন এই নির্বাচনে, এরশাদের দিনে যে নির্বাচন, এই নির্বাচনে যে যাবে সে জাতীয় বেঈমান। আমাদের নেত্রী বললেন কোনোভাবেই এই অবৈধ সরকারের অধীনে নির্বাচনে আমরা যাব না। পরের দিনেই স্টেটমেন্ট চেঞ্জ হয়ে গেল। তিনি নিজেকে জাতীয় বেঈমান হিসেবে ঘোষণা করলেন। মানুষ কিন্তু বুঝে গেছে। এই বুঝে যাওয়া থেকেই কিন্তু অনেক পুরানো রাজনৈতিক দল, আওয়ামী লীগ, তিনি ধীরে ধীরে তাদের শক্তি, তাদের সাহস, তাদের কর্মীদের যে দলের প্রতি ভালোবাসা, সেইগুলো কিন্তু কমে গেছে এই সমস্ত কারণে। অর্থাৎ তার কথার সাথে কোনো কাজের মিল না থাকার কারণে মানুষ আওয়ামী লীগের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। একজন নেত্রী নেতাকর্মীদেরকে ছেড়ে, দেশ ছেড়ে কোনো অবস্থাতেই গেলেন না, নেতাকর্মীদের ঢাল হিসাবে থেকে গেলেন। আরেকজন নেত্রী 16 বছর 17 বছর নেতৃত্ব দিয়ে নিজের পরিবার আহলকে গুছিয়ে সুজিয়ে নেতাকর্মীদেরকে অরক্ষিত অবস্থায় রেখে তিনি এই দেশ ছেড়ে চলে গেলেন। এক্ষেত্রে মানে সার্বজনীনভাবে যারা আওয়ামী লীগ করেছে তারা আসলে ভুল করেছে কিনা, তাদের আসলে বোধোদয় হওয়া দরকার কিনা, নেতৃত্বের গুণ সম্পন্ন নেতৃত্বকে গ্রহণ না করাটা তাদের জন্য চরমতম ভুল হয়েছে কিনা? আপনাদের এটাও মনে আছে, ওয়ানালিমের সরকার দুর্নেতৃত্বে মাইনাস করার ফর্মুলা নিলেন। আপনারা শুনে থাকবেন এবং জেনে থাকবে, বিভিন্ন বইপত্রে এসেছে বেগম খালেদা জিয়ার কাছেও সরকার গঠন করার আহ্বান এসেছিলেন। তারা শুধুমাত্র একটি শর্ত দিয়েছিলেন, তাহলে যে অবৈধ কর্মকাণ্ডগুলো তারা করেছে তার জায়েজ করতে হবে। ম্যাডাম স্পষ্ট আকারে বললেন, জনগণের সরকার যদি গঠিত হয় তো এই সকল অপকর্মের বিচার করা হবে। অন্য এক নেত্রী তিনি হাসি মুখে বরণ করলেন এবং দ্রুত আমেরিকায় চলে গেলেন তাদের প্রেসক্রিপশন অনুযায়ী। আমাদের নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া তিনি কৌশল করলেন, তিনি সময় নিলেন, বিশ্ব নেতৃত্বকে জানালেন, জনগণকে জানালেন, ঠিক এয়ারপোর্টে বসে আবার জিয়াউর রহমানের মতো রিভোল্ট করলেন। ওই রিভোল্ট, আমি আমার জনগণ ছেড়ে যাব না, আমি আমার কর্মীদের ছেড়ে যাব না, আমি আমার সন্তানতুল্য রাজপথের নেতা কর্মীদের ছেড়ে যাব না, যাতে জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়াটি দ্রুত প্রচার হয় এবং এই বিষয়টায় আর যেন কোনো পদক্ষেপ না নিতে পারে। মেধাবী, সাহসী এবং চৌকস নেতৃত্বের নাম বিশ্ব নেতৃত্বের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে আন্দোলন করার কারণে অং সান সুচিকে কিন্তু আজ থেকে 30 বছর আগে নোবেল শান্তি পুরস্কার ভূষিত করা হয়েছিল। নীতির রাজনীতি সেই সময় 13 জায়গাতে কেন্দ্রিত করেছিলেন বিধায় তাকে কিন্তু এই বিরল সম্মানে দেওয়া হয়েছে। বিশ্বের এ পর্যন্ত 54 জন নারী কিন্তু নোবেল পুরস্কার বিজয়ী হয়েছেন। ম্যাডাম খালেদা জিয়ার যে দূরদর্শী নেতৃত্ব, যেভাবে দেশপ্রেম, যেভাবে নীতি তিনি রেখেছেন, প্রতিটি বিষয় বিচার বিশ্লেষণ করে শান্তির জন্য, ডেমোক্রেসির জন্য তার যে লড়াইটি, এই অনবদ্য লড়াইয়ের বিচার আসলে নোবেল কমিটি করবে কিনা আমরা আসলে প্রত্যাশা করতে পারি কিনা। যে একটা স্পষ্ট কথা বলি, শেখ হাসিনা কতগুলো ডিগ্রি কিনেছে মনে আছে? শয়ে শয়ে। এরকম প্রস্তাব কি খালেদা জিয়ার কাছে যায় নাই? অবশ্যই গেছে, তিনি এসে দিয়েছেন। তো আমার ডিগ্রি দেবেন এদেশের জনগণ, বাইরের তো ডিগ্রি আমার দরকার নেই। নোবেল দেবেন কি দেবেন না এটি নোবেল কমিটির বিষয়। এটা শেখ হাসিনার মতো ক্রয় করতে অথবা লবিস্ট নিয়োগ করতে বেগম খালেদা জিয়া যাবে না, তার দল যাবে না, এটা তাদের ব্যাপার। জনাব তারেক রহমান পিতার মতোই তিনি রাজপথে নামলেন, আবার সে তৃণমূলের সেই সঙ্গী হলেন। বগুড়া জেলার গাবতলী উপজেলা বিএনপি থেকে তিনি এখন কেন্দ্রীয় দলের
ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। জনাব তারেক রহমানের গুণগুলি আসলে আপনারা কিভাবে ধারণ করতে পেরেছেন? জেরক্স কপি হিসাবে, লাইক ফাদার লাইক চাইল্ড হিসাবে, জিয়াউর রহমানের একেবারে কার্বন কপি হিসাবে জনাব তারেক রহমানকে আপনারা কতটা কাছে পেয়েছেন, পাশে না, পেয়েছেন? শুধু জিয়াউর রহমানের কার্বন কপি না, মা এবং বাবা দুজনের, দুজন সৎ রাজনীতিবিদ, দুজন মেধাবী রাজনীতিবিদ, দুজন চৌকস রাজনীতিবিদের রক্ত এবং রাজনীতির উত্তরাধিকার। তিনি রাজনীতি পাঠশালায় পড়েছেন মায়ের কাছে, ধীরে ধীরে বুঝেছেন রাজনীতি কোথায় কি করতে হবে। এটি বুঝে বুঝে পড়াশোনা করে তিনি কিন্তু আজকের তারেক রহমান। আপনার তার প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা মেসেজ, প্রতিটা আলোচনা আপনি যদি শুনেন, বিশ্ব নেতৃত্বের যে কোনো কাতারে তাকে সামিল করবেন, জনাব তারেক রহমান সেখানেই যোগ্য। জনাব তারেক রহমান যেভাবে 111 থেকে নিষ্পেষিত হওয়ার পর থেকে একটানা 15.5 বছর আপনাদেরকে নেতৃত্ব দিয়েছেন, পাশে রেখেছেন, একেবারে তৃণমূলের ওয়ার্ড কমিটির একজন সাধারণ নেতার কাছেও তিনি পৌঁছে গেছেন, আলোচনা করেছেন, তাকে উজ্জীবিত করেছেন, তাকেও তিনি রাজপথে উজ্জীবিত করার জন্য তার মধ্যে শক্তি দিয়েছেন, সাহস জুগিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। তিনি যেভাবে আপনাদেরকে এত দূর থেকে কাছে টেনে নিলেন, পাশে টেনে নিলেন এবং চূড়ান্ত একটি আন্দোলনের একটা রূপ পরিগ্রহ তৈরি করলেন। আমরা যদি এই আন্দোলনটিকে একটা ক্রিকেট ম্যাচের মতো করে দেখি, 45 ওভার পর্যন্ত বিএনপি ব্যাটিং করেছে, মাত্র 5 ওভারের জন্য 10%-এর জন্য জুলাই আগস্টের প্রয়োজন ছিল। এমন অবস্থায় মাস্টার মাইন্ড, মাস্টার প্ল্যান বা ম্যান অফ দ্য ম্যাচের আলোচনায় আসলে কেমন ব্যক্তিকে রাখা উচিত বা কাকে রাখা উচিত বলে মনে করা হচ্ছে? আমি জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং সেই সমস্ত মানুষের রক্তদানের মধ্যে দিয়ে দ্রুত পতন হয়েছে শেখ হাসিনার। আন্দোলনটি একদিনে হয়নি। তারা তো বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছিল। তাহলে বৈষম্য বিরোধী আন্দোলন এক দফার আন্দোলনের রূপান্তরিত করতে যে রণকৌশল প্রয়োজন ছিল, রণনীতি আমাদের একটাই ছিল, তা হলো শেখ হাসিনার পতন। কিন্তু রণকৌশল যিনি করেছেন তার নাম তারেক রহমান। আমাদেরকে, গ্রামগঞ্জের নেতা কর্মীদেরকে ধীরে 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 এই রাজনীতিতে ইনভলভ করেছে, যাতে ছাত্রদের বাইরে আমাদের অবয়বগুলো খুব স্পষ্ট দেখা না যায়। তাহলে জি 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 আমরা ধরুন পিরোজপুর শহরে 3 তারিখে মিছিল হয়েছে, এই মিছিলের নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনি খুঁজে দেখুন, 250 মানুষ আমরা জড়ো করে রেখেছি আশেপাশে। আমাদের সাধারণ ছাত্রদের উপরে যখন আঘাত করেছে, যুবদল ছাত্রদল পাল্টা আঘাতের ব্যবস্থা করেছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী ডিফেন্স দিয়ে। এই আমাদের কৌশলটাই ছিল এরকম। আমাদের প্রতিটি কার্যক্রম তিনি মেসেজ দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কখন আমাদের ঢাকায় যেতে হবে, তাদের পাশে থাকতে হবে, কখন এলাকায় থাকতে হবে এবং কি করতে হবে, সমস্ত বিষয় তিনি আমাদেরকে গ্রুপ করে সেই মেসেজগুলো তিনি দিয়েছেন। আমাদের স্থায়ী কমিটির যে সমস্ত বর্ষিয়ান নেতারা, স্থায়ী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, ছাত্রদলের এক্স স্টুডেন্ট লিডাররা যারা রাজনীতির রণকৌশল বোঝে, তাদেরকে দিয়ে আমরা, যেহেতু আমাদের ভাষা তাদের ভাষা প্রায় এক, এ কারণে তাদেরকে দিয়ে আমরা সারা বাংলাদেশে আপনি দেখবেন যে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বের পর্যায়ে যারা আছে তারাই উচ্চ নেতৃত্বে আছেন। অর্থাৎ আমরা রাজপথ থেকে উঠে আসছি। এই উঠে আসার জন্য আমাদের যে নেতৃত্বের সিকিউরিটি, সেটাও কিন্তু তারেক রহমান দিয়েছেন। আমাদেরকে বেগ পেতে হয় না নেতৃত্বে আসার জন্য, আমাদের ব্যাকগ্রাউন্ডকে তিনি মূল্যায়ন করেছেন, আমাদের সেই মামলা হামলার কথা মূল্যায়ন করেছেন, আমাদের আমার শরীরে যেমন ঘা রয়েছে, আঘাতপ্রাপ্ত রয়েছে, এইগুলো তিনি মূল্যায়ন করে ধীরে 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 একটি সাংগঠনিক স্ট্রাকচার তৈরি করেছেন। তিনি ওখান থেকে টিপ দিলে বাংলাদেশের কোটি জনতা রাস্তায় নেমে আসে। এটার কারণটা কি? এটার কারণ হলো তারেক রহমান। তিনি জানেন কি করিলে কি হবে, কি করতে হয়, রণকৌশল তার মুখস্থ। আপনি দেখবেন যে আমাদের সময়ের ডিফারেন্স আছে তার আর আমাদের। এই সময়কে তিনি কিছু না মেনে মাত্র 4 ঘন্টা ঘুমিয়ে একটা মানুষ যার ব্যাকবোনে এখনো ব্যথা রয়েছে, 10 তলা উপর থেকে তাকে ফেলে দেওয়া হয়েছে, তাকে হত্যা করতে চেয়েছিল ধীরে ধীরে পয়জনিং করে। যেমন কি আমাদের আরফাত রহমান কোকো, আমাদের ছোট ভাইকে হত্যা করা হয়েছে। যেমন কি দেশ মাতা বেগম খালেদা জিয়াকে চিকিৎসাবিহীন রেখে তার মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। শেখ হাসিনা সরকার এবং মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার একই কাজে তারা
সিদ্ধহস্ত একই ওয়ার্ক প্ল্যানে আমাদের জাতীয়তাবাদী শক্তিকে এদেশ থেকে বিলীন করতে চেয়েছিলেন ভারতীয় এবং তাদের মৃত্যু শক্তিরা এই জাতীয়তাবাদী শক্তির উত্থান কোনোভাবেই মেনে নিতে পারে না বিধায় আমাদেরকে শেষ করতে চেয়েছেন। আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন, আল্লাহ মহান আল্লাহ এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিবারকে রক্ষা করেছেন নেতাকর্মীদের আন্দোলনের মাধ্যমে। বহুল আলোচিত সেই ত্রয়োদশ সংসদ নির্বাচন, যে ভোটের জন্য মানুষ মুখিয়ে ছিল, ভোট আসলে কি আজ থেকে 18 বছর আগে যে শিশুটি জন্মগ্রহণ করেছিল সে কিন্তু সেটা জানে না। সে উৎসবে করে তার ভোট, প্রাণবন্ত তার ভোট, সেই ভোটের অপেক্ষায় আসলে পুরো জোট, পুরো রাষ্ট্র সাধারণ জনগণ। কিন্তু ভোটের ক্ষেত্রে একটু পিছিয়ে রাখা, ভোট একটু পরে হোক, আগে সংস্কার, এগুলো নিয়ে নানা গোলাগুলির পরিবেশ হচ্ছে। আমাদের নেতা প্রথম থেকেই বলেছেন প্রয়োজনীয় সংস্কার। আবারও বলি, সংস্কার কিন্তু শেষ হয়ে যাওয়ার মতো না। আপনার রাস্তা ভেঙে গেছে, আপনি প্রতি বছর মেরামত করবেন না, নাহলে তো রাস্তা থাকবে না, থাকবে না। তাহলে কি হচ্ছে? চলমান প্রক্রিয়া। আমরা একটি প্রয়োজনীয় সংস্কারের কথা বলা হয়েছে, অর্থাৎ সংস্কার বন্ধ হয়ে যাওয়ার তো কোনো স্কোপ নেই। সংস্কার তো সংসদ করবে। এখন আমাদের সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন সহ বিচার বিভাগ, যে কয়টি বিভাগের খুব জরুরি কিছু সংস্কার প্রয়োজন হয় সেটি করে দ্রুত নির্বাচন দেওয়া দরকার। এই দ্রুত নির্বাচনের কথা বলতে গিয়ে আমরা যখন বলেছি, কেউ কেউ আবার দীর্ঘক্ষণ ক্ষমতায় থাকা, আবার নিজেকে গুছিয়ে নেওয়ার একটু চিন্তায়, যার জনগণ 2%, 3% অথবা 1% যাদের জনসমর্থন নেই, তারা কিন্তু নির্বাচন একটু দেরিতে চাচ্ছে। দখল করা যায় কিনা, নিজেদেরকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায় কিনা। কিন্তু আমরা বলেছি স্পষ্ট, নির্বাচন হতে হবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে, প্রয়োজনীয় সংস্কার করতে হবে এবং জাতীয় পরিষদের নির্বাচনের পরে স্থানীয় পরিষদ নির্বাচন হতে হবে। কেন? এই কারণে আজকে যদি এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় পরিষদ নির্বাচন হয়, তাহলে তাদের আছে 28 লক্ষ হাজার কোটি টাকার অংশ। এই টাকা দিয়ে প্রশাসন অথবা ভিন্নভাবে স্থানীয় পরিষদ নির্বাচনে সেই অস্ত্র, গুন্ডা হুন্ডা কৌশল কাজে লাগিয়ে তারা বিজয় করে বসে থাকবে। তাহলে এই প্রত্যন্ত অঞ্চলে সেই পতিত স্বৈরাচারের দোসররা নেতৃত্ব দিলে এদেশে আর দিনের ভোট রাতে হওয়া ছাড়া অথবা এর নতুন রণকৌশল ছাড়া আমাদের জনগণের যে দাবি, জনগণের ভোট, সেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আদুনে ফ্রেশ ভোট, সেটি হওয়ার সম্ভাবনা কমে যায়। বিধায় আমরা জাতীয় পরিষদ নির্বাচন আমাদের দল, আমাদের নেতা আগে চেয়েছে। বহুল আলোচিত সেই সংসদ নির্বাচনে 300 আসনের বিএনপির এবারের প্রার্থিতার ব্যাপারটি নিয়ে আসলে অনেক আলোচনা চলছে, কারণ একটি বৃহৎ জোটকে কিন্তু জনাব তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন। জোটেরও শরিক দলে কিন্তু অনেক চাওয়া পাওয়া। না, আমাদের সাথে জোটের সাথে ডিফারেন্স, আমরা অনেক আগেই 5 তারিখের বহু পূর্বেই বিএনপি এটা ফয়সালা করে ফেলেছেন। বিএনপি জোট ভেঙে দিয়েছে, বলেছে আমরা জোটবদ্ধ নয়, আমাদের যে নীতি আদর্শ এইগুলো আমরা জনগণের কাছে পৌঁছে দেব। 2 বছর আগে তিনি 31 দফা দিয়েছেন বাংলাদেশ বিনির্মাণে। বাংলাদেশ যে রাষ্ট্র কাঠামো ধ্বংস হয়ে গেছে, এটি 5 তারিখের পরিবর্তন অনেকে মনে করেন যে হবে, এটা তো বুঝতেই পারিনি। কিন্তু তারেক রহমান সহ বিজ্ঞ রাজনীতিবিদরা তারা অপেক্ষায় ছিল যে কোনো সময় পরিবর্তন আসন্ন। এই কারণে 2 বছর আগেই তিনি জাতির সামনে 31 দফা হাজির করেছে। এই 31 দফার আলোকে জনগণ যদি চায় জাতীয়তাবাদী শক্তিকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে, যদি বেগম খালেদা জিয়ার সেই শাসন সুশাসনের দলকে বাংলাদেশের মানুষ চায়, তাহলে 31 দফা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে ভোট দেবে, ধানের শীষে ভোট দেবে। অর্থাৎ জোট নিয়ে এখন আর আমরা ভাবছি না, আমরা ভাবছি একক পথ চলা। সেখানে তথাকথিত জোট অথবা আগের থাকা জোটের কে কি করলো সেটাও আমাদের আলোচ্য বিষয় নয়। তারা হয়তো রাজপথে ছিল, বা আমাদের সাথে না থাকলেও দূরে দূরে ছিল, বা কিছু কাজ করেছে। ইতিপূর্বে জোটের চাপে, আসলে জোটের কাপে পড়ে এই পিরোজপুরের 3টি সংসদীয় আসনের মধ্যে কিন্তু বিভিন্ন সম্প্রদান হয়েছে, যেটি অন্যতম একটি দুঃখজনক ব্যাপার কিনা। দলের নেতাকর্মীদেরকে উজ্জীবিত রাখতে গেলে সংসদ নির্বাচনের মতো একটা ভালো জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় দলের প্রার্থীর গুরুত্বটা আসলে বেশি দেখুন কিনা। 2001-এ আমার নেতা যুগ্ম মহাসচিব হিসেবে তিনি আমাকে আমাদের 22টি জেলার নেতৃত্বে ছিলেন, দায়িত্বে ছিলেন, পিরোজপুর তার অন্যতম।
তিনি তখন আমাকে বলেছিলেন যে আপনি আমাদের প্রার্থী, কিন্তু আপনাকে জাতীয় আন্তর্জাতিক কারণে নমিনেশন দিচ্ছি না। 18-তে দেশের কি অবস্থা হবে আমরা সবাই জানি। ভোটের রাজনীতিতে তিনি আমাদেরকে যে কথা বলেছেন সে বিষয়ে এখন আর বলছি না। শুধু বলছি যারা ধানের শীষ নিয়েছিলেন তারা কি 1 আসনের যিনি প্রার্থী ছিলেন তিনি কি 1 সেকেন্ডের জন্য পিরোজপুরে এসেছিলেন? কোনো ইতিহাস খুঁজে পাবেন? একদিনের জন্য মার্কা পাওয়ার পর একদিনের জন্য অথবা তার আগে একদিনের জন্য তিনি পিরোজপুরের মাটি স্পর্শ করেছেন না। কিন্তু তারপরেও আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করতে গেলাম কেন, অথবা 2টি গুরুত্ব হেডকোয়ার্টারের মতো জায়গা ছেড়ে দিলে কেন? মানুষের মধ্যে এক ধরনের আলোচনা ছিল, হয়তো নির্বাচনে গেলে এবার যেহেতু তাদের প্রপাগান্ডা তাদের পক্ষে, মিডিয়া তাদের পক্ষে, এবং ফেসবুক এমনকি সোশ্যাল মিডিয়াও তাদের পক্ষে, কন্ট্রোলটা তাদের। হ্যাঁ, এত বেশি মানুষ নিয়োগ দিয়েছে, সকল টেলিভিশন চ্যানেলগুলো তাদের লোক, মানুষের মধ্যে একটা ধারণা জন্মিয়েছে এবার শেখ হাসিনা নির্বাচনটি সঠিক করবেন। কিন্তু আমাদের নেতৃত্বের হতাশ, তারা জানেন, তারা বোঝেন, তারা জেনেছেন, এবং দেখা গেছে এই নির্বাচনে না গেলে কেউ আলাদা নির্বাচন করে জোটকে দুর্বল করে, অর্থাৎ বিএনপিকে দুর্বল করার একটা পায়তারা তারা করেছে। ছোট্ট ছোট্ট দল, তাদের মানুষ কয়জন কি আছে সেটা বড় কথা নয়, কিন্তু জোট বক্তব্য ছিল, তারাও প্রেস ক্লাবের দিকে ছুটে যাচ্ছে, তারা জোট ভেঙে ফেলবেন এই কথা বলে। অর্থাৎ এক ধরনের থ্রেট বিএনপির উপর দিয়ে, যাতে আন্তর্জাতিকভাবে জনগণের কাছে আমাদের একটি দুর্নাম হয় যে আমরা জোট চাই না, বিএনপির সাথে জোটে থাকতে চাই না, এরকম একটা স্ক্যান্ডাল তৈরি করা এবং বিশ্ব মিডিয়ার একটি বিএনপির বিরুদ্ধে অবস্থান নাও, সেই থেকে কিন্তু জোটবদ্ধ হওয়া, সেই আক্কেল আমাদের হয়েছে, সেই বিষয়গুলো আমাদের হয়েছে যে বিভিন্ন সময় চাপ দিয়ে বিভিন্ন জায়গা থেকে তারা এই জাতীয় মেসেজকে ধারণ করে এইবার বুঝি পাচ্ছি অনেক কিছু, কিন্তু ফলাফল তো দিনের ভোট রাত। পিরোজপুরের 3টি সংসদীয় আসনকেই আপনারা জাতীয়তাবাদী আদর্শের ঘাঁটি হিসেবে তৈরি করতে পেরেছেন কিনা? এত বছর ত্যাগতিতিকার কারণে আওয়ামী ফ্যাসিজমের অন্যতম স্ট্রাকচার কিন্তু এখানে নানাভাবে নিষ্পেষিত ছিল, বিভিন্ন পরিবার ছিল যারা একেবারে শোষকের মতো, শাসকের মতো আপনাদের উপর নিপীড়ন করেছে। সেই পিরোজপুরের 3টি সংসদীয় আসনের মধ্যে সদর সংসদীয় আসনের আপনি নন্দিত মুখ, বারবার আপনার নামটি আলোচনায় থাকে, কিন্তু কোনো না কোনো কারণে সাইড বেঞ্চে রাখা হয়েছিল। এবার আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে দল আপনার প্রতি কতটা আস্থা রেখেছে, বা দলের প্রতি আপনার আশাবাদটা কেমন? দেখুন, আমি 1980 সাল থেকে সরাসরি পদ পদবি নিয়ে ছাত্র রাজনীতি করি। এ পর্যন্ত আমার কোনো পদবিহীন অবস্থায় আমি থাকিনি। একটানা 45 বছর আপনার পদের মধ্যে এবং দায়িত্বের মধ্যে আমি চেষ্টা করেছি, জেল খেটেছি, আহত হয়েছি। আমি দলের কাজ করা, মানুষের পাশে যাওয়া, আমি আমার দলের প্রতি বিশ্বস্ত। আমি একটা কথা বলি মাঝে মাঝে, মৃত্যুর আগ পর্যন্ত একজন মুসলমান হিসেবে আমি আমার দলের প্রতি, দেশের প্রতি, পরিবারের প্রতি বিশ্বস্ত থেকে, বিশেষ করে জিয়া পরিবারের সাথে বিশ্বস্ত থেকে একজন মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতে চাই। মাশাআল্লাহ। দল যদি আমাকে নমিনেশন দেয় আর না দেয় এটি নিয়ে আমার ভাবার কিছু নয়। তবে 5 তারিখের পরে আমার নেতা দেশনায়ক তারেক রহমানের সাথে আমি একা ভার্চুয়াল মিটিং করেছি। সে সময় পরিস্থিতি, অতীত কথোপকথন নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। সেখানে তিনি আমাকে বলেছেন, আপনি কাজ করুন, জেলাকে আপনি মুরব্বী হিসাবে আপনি যেমন কাজ করবেন, তেমনি 1 আসনের মানুষের কাছে আরো একটু বেশি যাবেন, যেহেতু আপনার সম্ভাবনা থাকলেও থাকতে পারে এই 1 আসনের নমিনি হিসাবে। তবে আমাদের দলের প্রতিযোগিতা সবসময় থাকে। আমি শ্রদ্ধার সাথে দেশনায়ক তারেক রহমানের যে কোনো সিদ্ধান্ত, আমি অথবা অন্য কেউ যেই আসুক, আমরা একটা গুছানো জায়গা আমরা করতে চাই। ইনশাআল্লাহ 3টি আসনেই যাকে নমিনেশন দেবেন তিনি সেই পাস করবে। 5 তারিখের আগের বিএনপি এবং 5 তারিখের পরের বিএনপি, 5 তারিখের আগের শোডাউন আর পরের শোডাউন বা পরের মিছিল আগের মিছিলের মধ্যে নানা রকম রূপ পরিগ্রহ থাকবে, এটা স্বাভাবিক। আপনি দলের দায়িত্বশীল জেলা বিএনপির আহ্বায়ক,
সিএসআরএস বিচার করে ত্যাগী রাজনীতিবিদদেরকে কমিটিতে জায়গা দেওয়ার ব্যাপারগুলিকে অ্যাড্রেস করাটা অতীব গুরুত্বপূর্ণ কিনা। এমন দেখা যায় যে দল যখন সুখে থাকে তখন কিন্তু হাইব্রিডের চাপে বা নানা কৌশলের চাপে, নানা নানা ইনফরমেশনের চাপে বা নানা রিকোয়েস্টের চাপে ত্যাগী নেতারা আসলে সাইড বেঞ্চে চলে যায়। এই জায়গাটা আসলে অ্যাড্রেস করা। আপনি শুনে থাকবেন, জেনে থাকবেন, 5 তারিখের পর কোনো নতুন করে কমিটি হচ্ছে না। বিএনপির তৃণমূলের প্রথম সদস্য সংগ্রহ হবে, যাচাই বাছাই করা হবে, স্বৈরাচারের অথবা পতিত স্বৈরাচারের কোনো অংশ সেখানে রয়েছে কিনা এই মানুষগুলোকে সংযুক্ত করে ধীরে ধীরে তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত নির্বাচনের মধ্য দিয়ে আমাদের কমিটিগুলো আসবে। নির্বাচনের মধ্যে দিয়ে কমিটি আসায় সেখানে হাইব্রিড লবিরিড এগুলোর আর কায়দা থাকবে না। কেন পরীক্ষিত নেতারা নেতা নির্বাচন করতে গেলে তখন আর কোনো আবেগ উচ্ছ্বাস দিয়ে নয়, যোগ্যতা দিয়েই তখন তাদের মাপকাঠি হয়। আমি আর পারতেছি না। শেষ আলোচনা। দর্শক শ্রোতা, আপনার নির্বাচন এলাকা দল যদি আপনাকে মনোনয়ন দেয় আর যদি বিজয় আসে, এই পিরোজপুর 1-কে কিভাবে আপনি ঢেলে সাজানোর জন্য পরিকল্পনা করেছেন? ধন্যবাদ। এই পিরোজপুর 1-এর আমার যে পরিকল্পনা, আমি একজন শিক্ষক মানুষ, শিক্ষার মান উন্নয়ন, মানুষকে শিক্ষিত করে তোলা। আপনি দেখেন খুব কম বিসিএস অফিসার কিন্তু পিরোজপুরে আছে। এই গ্রাম অঞ্চল থেকে অনেক ভালো ভালো স্কুলের নাম শোনা যায়, কিন্তু কম সংখ্যক মানুষ জাতীয় বা অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। আমি শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করতে চাই। মানুষের চাহিদা অনুযায়ী যে সকল জিনিসগুলো সামনে চলে আসে। আজকে পিরোজপুর পৌরসভার অবস্থা অত্যন্ত বড়, লুটপাট করে শেষ হয়ে গেছে। আপনি এই দেশে বিশাল লুটপাট হয়েছে পিরোজপুরে, এই রাস্তাঘাটগুলো অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। এগুলোর উন্নয়ন, মানুষের ব্যক্তি স্বাধীনতার উন্নয়ন, কথা বলার উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, সামাজিক বন্ধন তৈরি করা। ইচ্ছা করলেই শুধু উন্নয়ন থেকে মানুষের কিন্তু উন্নতি করা যায় না। সামাজিক বন্ধন, চিকিৎসা ব্যবস্থা সব মিলে এখানেও একটি রেইনবো নেশন তারই অংশ রেইনবো পিরোজপুর রংধনুর নানা রঙে রাঙায়িত হবে। হিন্দু মুসলমান বৌদ্ধ যারা রয়েছেন সকলে মিলেমিশে আমরা যাতে সুন্দর, সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে আমাদের সন্তানরা শেষ হয়ে যাচ্ছে। কারণ এই 16 বছরে কিশোর গ্যাং, ছোট ছোট বাচ্চাদের মাদক সহ অনৈতিক কার্যক্রমে পরিচালিত করা হয়েছে। মাদক মুক্ত বাংলাদেশ চাই আমরা, মাদক মুক্ত পিরোজপুর চাই। সকল সন্তানকে খেলার মাঠে ফিরিয়ে নিয়ে যেতে চাই। সকল সন্তানকে আবারও রবীন্দ্র নজরুল অথবা সুকান্ত দিবস পালন করে, অথবা ধর্মীয় আমার ধর্ম যেটি সেটির সর্বোচ্চ পালন করে, সর্বোচ্চ প্রতিযোগিতা করে, অর্থাৎ সকলকে একটা জায়গায় নিয়ে আসা, ধর্মীয় অনুভূতি যে ধর্মের যেটাই থাকুক সেটাকে সামনে ধারণ করে আমার সন্তানকে, জাতিকে বাঁচাবার জন্য কাজ করাই হলো প্রথম জরুরি। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনার সমাপনী বক্তব্যে জনাব তারেক রহমানের জন্য, ম্যাডাম খালেদা জিয়ার জন্য কি আশাবাদ, কি প্রত্যাশা? পিরোজপুরবাসীর কাছে জনাব তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়া কতটা আলিঙ্গনের, কতটা ভালোবাসার, কতটা শ্রদ্ধার? তারেক রহমানের জন্য একখণ্ড বাংলাদেশ কিভাবে প্রস্তুত আছে? পিরোজপুরবাসী তারেক রহমানকে গ্রহণ করার জন্য, বরণ করার জন্য কিভাবে মুখিয়ে আছে বলে আপনি মনে করছেন? দর্শক শ্রোতাদের আপনার সমাপনী বক্তব্য। ধন্যবাদ। সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত পিরোজপুর চাই। দেশনায়ক তারেক রহমান পিরোজপুরে এসেছিলেন, আমাদের সাথে বৈঠক করেছেন। আমি তখন জেলা বিএনপির সাধারণ সম্পাদক, তার দিক নির্দেশনা তখনও নিয়েছি। এই মানুষটাকে আমরা ভালোবাসি অনেক বেশি। বাংলাদেশের তরুণ সমাজ, নতুন ভোটাররা তার দিকে তাকিয়ে আছে ভোট দেওয়ার জন্য। তিনি অচিরেই দেশে আসবেন, ম্যাডাম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে আসবেন। আবার আমরা একসাথে বাংলাদেশ বিনির্মাণে কাজ করব। আমরা প্রত্যাশা করি, আপনাদের কাছে দোয়া চাই শহীদ জিয়া পরিবারের জন্য, বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি 19 দফা দিয়েছেন, আমাদের ভাই আরফাত রহমান কোকো যাকে হত্যা করা হয়েছে। দোয়া চাই দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য, দোয়া চাই আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশ একটি সুস্থ বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ গড়তে আজকে দিনরাত পরিশ্রম করছেন। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি এবং 31 দফার মাধ্যমে বাংলাদেশ বিনির্মাণে জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদ গ্রহণ করি। যদি আমি পতিত স্বৈরাচারের
আপনি কেউ না হন। জি, ধন্যবাদ। আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, শহীদ প্রেসিডেন্ট যেমন আদর্শ নিয়ে দীর্ঘ সময় রাজপথে যিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন, তিনি তার আলোচনায় বলেছেন ৪৫ বছর তিনি পদযুক্ত দায়িত্বশীল পদে তিনি ছিলেন, যার কারণে আওয়ামী লীগের নিষ্পেষণ তার উপরে সবসময় খড়গস্ত ছিল। তবুও তিনি রাজপথে ছিলেন দুর্বার। কেন্দ্রীয় ছাত্র দলের নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে জেলা বিএনপিকে দীর্ঘ সময় যাবৎ তিনি আগলে রেখেছেন। তার জন্য আইন প্রণেতা হওয়ার সুযোগের ক্ষেত্রে দলের চেয়ারপারসন যে প্রত্যাশা রেখেছেন বা তার প্রতি যে আশাবাদ তাকে দিয়েছেন, সেই আশাবাদের ভিত্তিতে আগামী ২৪ নির্বাচনে পিরোজপুর ১-এর নন্দিত মুখ হিসেবে তাকে নমিনি হিসাবে এই জনপদের মানুষ প্রত্যাশা করছে, তৃণমূল প্রত্যাশা করছে, এবং ত্যাগী রাজনীতিবিদ যারা ত্যাগ করেছেন তারাও ত্যাগের একজন অন্যতম কণ্ঠস্বর হিসেবে যারা অধ্যক্ষ আলমগীর হোসেনকে প্রত্যাশা করছেন। দর্শক, পরবর্তী নতুন আলোচককে বা আজকের আলোচককে পুনরায় নতুন করে বিষয়ে যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।